বাকি দুজনের মুখ দেখতে পেল না। অটো চালক ছেলেটি যেন কাঁপছে, ঠিকভাবে গাড়ি না চালানোর জন্য ওকে ধরে গালাগালি করছে ট্রাকের চালক সহ আরও কয়েকজন। ভিড়ের মানুষগুলো সাফার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে, হয়তো বুঝতে পারেনি সাফার এমন ছুটে পালানোর কারণ। তাই সামান্য কয়েক মুহূর্তে এতটুকুই দেখতে পাই সাফা। রিকশাটা খানিক এগিয়েছে, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সাফা। তবে হাত পা কাঁপাকাঁপি বন্ধ হয়নি। বুকের মাঝে অস্পষ্ট ঢিপ ঢিপ আওয়াজ শুনতে পাই। শূন্য দৃষ্টি নিয়ে বসে আছে ও। কি থেকে কি হয়ে গেল? তবে সামান্য আঘাতের বিনিময়ে ছেলেগুলোর থেকে ছাড়া পেয়েছে ভেবেই শুক্রিয়া করে ও। বাসে পৌঁছে গেটের শব্দ করে আর দাঁড়িয়ে থাকতে পারে না। গেট খুলে সাফার মা দেখেন মেয়ে তার নিচে পড়ে আছে। তিনি ভয় পেয়ে চিৎকার করে ডেকে ওঠেন। পাশের বাড়ি থেকে একজন মহিলা ছুটে আসেন। তার সাহায্যে সাফাকে ঘরে নেন তিনি। মেয়ের জ্ঞান হারানোর কারণ বুঝে উঠতে পারে না। মহিলাটি ওর চোখে মুখে পানি দেন আর তিনি কল করেন সাফার বাবার কাছে। সাফার জ্ঞান ফিরলে দেখে বাবা মা চিন্তিত ভঙ্গিতে বসে আছে ওর পাশে। ওকে তাকাতে দেখে ওর মা অনেকগুলো প্রশ্ন করে বসেন। সাফা সব কিছু খুলে বলে। সাফার বাবা সেসব শুনে চোখ মুখ শক্ত করে ফেলেন। বিকেলে সাফার ব্যথার জন্য ওষুধ নিয়ে আসেন তিনি। অটো থেকে পড়ে গিয়ে শরীরের ডান পাশ জুড়ে ব্যথা পেয়েছিল সাফা। সেই ব্যথাতেই কয়েকদিন শুয়ে কাটিয়ে দেয়। সেই সাথে সেদিনের আতঙ্কটাও ওর মাঝেই থেকে যায়। ওয়ালিদকে সংক্ষেপে সেদিনের ঘটনা বলল সাফা। ওয়ালিদ চোখ সরু করে চেহারায় গাম্ভীর্য নিয়ে সবটা শুনে গেল। সাফার কথা শেষ হলে বলে, তুমি ওই ছেলেকে চেনো? মানে পরিচয় জানো কি না? জানি। আমি এক স্যারের কাছে পড়তে যেতাম, আমার বান্ধবীরাও যেত। স্যার 3 তলায় পড়াতেন। যাওয়া আসার সময় প্রায়ই ওই ছেলের সাথে সিঁড়িতে দেখা হতো। শুনেছি সে বাড়িওয়ালার ছেলে, পড়ালেখা করে না, ঘুরে বেড়ায় আর বাবার টাকা খরচ করে। আমাকে কয়েকবার দেখার পর কথা বলার চেষ্টা করেছিল। আফিয়ার কাছে বলেছিল আমাকে নাকি তার ভালো লেগেছে। আমার নাম্বারও চেয়েছে ওদের কাছে, ওরা কেউই দেয়নি। ওই স্যারের কাছে পড়তে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর থেকে মাঝে মধ্যে কলেজের সামনে দেখতাম। ওয়ালিদ গম্ভীর স্বরে বলল। স্যারের বাসার ঠিকানাটা দাও। সাফা অবাক হয়ে তাকালো ওয়ালিদের দিকে। ওয়ালিদ কি কোনো ঝামেলা করবে? ওয়ালিদ বোধহয় বুঝলো ওর মনের ভাব। ওর চোখের দিকে তাকিয়ে বলল, এখনই কিছু বলবো না। আজ তো শুনেছে তোমার বিয়ের কথা, এরপরও যদি আবার তোমার সামনে আসে তখন দেখে নিব। আগে থেকেই ঠিকানা নিয়ে রাখি। সাফা কিছু বলল না, ঠিকানা জানিয়ে চুপ হয়ে গেল একদম। ওয়ালিদ নিজের রাগ দমানোর চেষ্টায় আছে। ও সবসময় ঝামেলা এড়িয়ে চলে, কাউকে অপছন্দ করলে তার থেকে দূরে থাকে। ওয়ালিদ মনে করে ছোট্ট এই জীবনে যত ঝামেলা মুক্ত থাকা যায় ততই ভালো। শত্রু যত কম থাকবে তত শান্তির নিঃশ্বাস নেওয়া যাবে। তাই কৌশলে সব কিছুর মোকাবিলা করা উচিত। এখানে বিষয়টা সাফাকে নিয়ে, সেজন্য আরও বেশি সতর্ক থাকতে হবে তাকে। আজ ছাড় দিয়েছে ছেলেটাকে, কিন্তু তাকে নজরে রাখবে। একটু পর সাফা বলে উঠল, বাসায় যাব আমি। ওয়ালিদের ধ্যান ভাঙল। বেলা হয়েছে অনেক। তাছাড়া কলেজের ক্লাস করে সাফা নিশ্চয়ই ভীষণ ক্লান্ত। ওয়ালিদ কিছু খাওয়াতে চাইল সাফাকে, কিন্তু সাফা বাইরে আর থাকতে চাইছে না। তাই ওয়ালিদ দ্রুত পৌঁছানোর জন্য আজ একটা অটোতে উঠল। উঠেই বলল, আজকের মতো আর তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে না। যদি কোনো দিন বেরিয়ে আমাকে না পাও তাহলে আমি না আসা পর্যন্ত তোমার বান্ধবীদের থাকতে বলো। সাফা মাথা নাড়ল শুধু। ওয়ালিদ আবার বলল, একটা খাতা বের করো তো, আমার ফোন নাম্বার লিখে দেই। তোমার নাম্বার থেকে রাতে আমাকে কল করবে আর ফোনটা চেক করে আমাকে জানাবে। সাফা এবারও মাথা নাড়িয়ে একটা খাতা আর কলম বের করে দিল। ওয়ালিদ নিজের নাম্বারটা লিখে দিল তাতে। অন্যদিন সাফাকে বাসার কাছে নামিয়ে দিয়ে ওই রিক্সা করেই ওয়ালিদ ফিরে যায়। বাড়ির ভেতর ঢুকে না, লজ্জা পায়। আজ অটো নিয়ে আসায় সাফাদের বাসা থেকে কিছুটা দূরে থামতে হয়েছে। এখান থেকে বাকিটুকু হেঁটে যেতে হবে। ওয়ালিদ আজ সাফাকে বাসার ভেতর ঢুকেই তবে নিজে ফিরবে বলে ঠিক করেছে। তাই দুজনে হাঁটছে সমান তালে। সাফাদের বাসার কাছে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। ওদের দিকেই তাকিয়ে আছেন তিনি। বিশেষ করে ওয়ালিদের দিকে তার দৃষ্টি নিবদ্ধ বোঝা গেল। ওরা কাছাকাছি পৌঁছালে তিনি সাফার দিকে তাকিয়ে বলে ওঠেন, সাথে কে? সাফা?
ভদ্র মহিলার প্রশ্নে সাফা কি উত্তর দেবে, কিভাবে পরিচয় করবে ভেবে পায় না। ওয়ালিদ পাশে না থাকলে কোনোভাবে হয়তো বলা যেত ওনার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু ওয়ালিদ যদি এই উত্তর পছন্দ না করে। ওয়ালিদের দৃষ্টি সাফার দিকে, ও কি বলে সেটা শোনার অপেক্ষায় সে। বেশি সময় তো নেওয়া যায় না। জড়তা থেকেই সাফা খানিক আমতা আমতা করে বলল, আমার হাজবেন্ড। চোখ মুখ বিকৃত করলো ভদ্রমহিলা, আবার প্রশ্ন করলো, কি? বুঝি নাই। সাফা যেন মহা মুশকিলে পড়ল। ওয়ালিদ মানুষ একটা, সাফাকে মুশকিলে দেখে মিটমিটিয়ে হাসছে অগোচরে, চুপচাপ দেখে যাচ্ছে বিষয়টা। সাফাকে পর্যবেক্ষণ করতে ওর ভীষণ ভালো লাগে। ও কিভাবে কি করে তা দেখতে চাই ও। সাফা এবার কৌশলের আশ্রয় নিল। ও বলল, আন্টি, আপনি বোধহয় জানেন না আমার বিয়ে হয়েছে। ভদ্রমহিলা আন্দাজ করতে পারলেন, এবার বলেন, শুনছিলাম তোমারে বিয়া দেবে। আমি তো বাপের বাড়ি ছিলাম কয়দিন, সকালে আসলাম, এর মধ্যে বিয়ে হয়ে গেছে? জি। লজ্জায় মিয়ে গিয়ে উত্তর দিল সাফা। তিনি বলেন, ও তোমার স্বামী? সাফা ভীষণ অস্বস্তিতে পড়ে উপর নিচ মাথা নাড়ালো। ভদ্রমহিলা ওয়ালিদের দিকে আবার তাকালো, আগের থেকেও গাঢ় দৃষ্টিতে। ওয়ালিদ স্বাভাবিকভাবে ওনার দিকে তাকালেও ওনার দৃষ্টিতে অস্বস্তি হতে লাগলো ওরও। ভদ্রমহিলা বলে উঠলেন, তা এ দেখি বাচ্চা ছেলে। ওয়ালিদ কাশতে শুরু করে মহিলার কথা শুনে সাফা লজ্জায় মুহূর্তের জন্য চোখ বন্ধ করে। নাম কি তোমার? চোখের দৃষ্টি আগের থেকেও শুরু করে ওয়ালিদকে প্রশ্ন করেন মহিলাটি। ওয়ালিদ গলা পরিষ্কার করে বলল, জি, আমার নাম ওয়ালিদ ইসলাম। ওয়াদিল ওয়ালিদ? এই নাম তো শুনি নাই আগে। তো বয়স কত? আরেকজন ভদ্র মহিলা এসে দাঁড়ান ওদের মাঝে, হাতে তার ঝাড়ু। তিনি বলে উঠলেন, বয়স দিয়ে আর কি হব, আগে এতটুকু মাইয়াকো কত বড় বেডগের সাথে বিয়া হইতো। এখনকার কনে বর দুইজনেই হয় সমান সমান বয়সের। ওয়ালিদ সুযোগ পেয়ে বলে উঠল, আমরা তাহলে আসি, সাফা চলো। কথাটা বলে ওয়ালিদই আগে পা বাড়ায়। সাফাও দেরি করে না, ওয়ালিদকে অনুসরণ করে। একটু দূরে যাওয়ার পর ওয়ালিদ থেমে পিছনে তাকিয়ে বলে, এই সাফা, আমি বাচ্চা। সাফার হাসি পায় ওয়ালিদের কথা শুনে, মুচকি হাসি হেসেও ফেলে, কিন্তু মুখে নেকাব থাকায় ওয়ালিদের দৃষ্টিগোচর হয় না। সাফা অল্প আওয়াজে বলল, একটা ছেলের সাধারণত বিয়ের সময় বিবেচনা করে আপনাকে বাচ্চা বলাই যায়। তাই না? তাহলে তুমি কি? তোমার বয়স তো আমার থেকে অনেক কম। একটা মেয়ের বিয়ের বয়স হিসেবে খুব একটা অল্প বয়স না, 18 হয়েছে আমার। আমার 23 বছর, মোটেও বাচ্চা না। সাফা চুপ থাকে, আর কিছু বলে না। এমনিতেই আজ অনেক কথা হয়েছে, তাই চুপচাপ পা বাড়ায়। ওয়ালি তো সাফার সাথে বাড়ির ভেতর পর্যন্ত যায় আর বলে, আমি এখন যাচ্ছি না, এই মহিলারা ওখান থেকে যাবে, তারপর আমি বেরোবো। নয়তো এবার আমাকে একা পেয়ে কী না কি বলবে। তার উপর এক প্রকার পালিয়ে এসেছি। দুপুর টাইমে রাস্তায় কী কাজ ওনাদের? খাওয়া দাওয়া শেষ হলে রেস্ট নিতে পারে তো নাকি? এমনভাবে যেটা করছিল আমাকে, যেমনটা বিয়ের আগে তোমার বাবাও করেনি। মহিলা দুজনের কথার ধরন কেন যেন ভালো লাগেনি সাফার। তবুও ওয়ালিদের কথায় সাফার এবার ভীষণ হাসি পেল, ঠোঁট চেপে ধরে রাখলো। অন্যদিকে তাকালো যাতে চোখ দেখে ওয়ালিদ বুঝে না যায়। তারপর বলল, আজ একেবারে দেখেই যান, অনেক বেজে গেছে। না চাইতেও ওয়ালিদকে ভেতরে যেতে হলো আজ। ওকে দেখে সাফার মা খুব খুশি হলেন। সাফা ফোন ফিরে পাওয়ায় ওয়ালিদের সুবিধা হয়েছে। মনে মনে খুশি হলো ওই ছেলেটার প্রতি। তবে প্রশ্ন জাগলো, ছেলেটা ফোন ফেরত দিল কেন? হয়তো ভালো শাস্তি চেয়েছিল নিজেই। নিজের প্রশ্নের উত্তর দেয় ওয়ালিদ। সেটা যাই হোক, ওর খুব উপকার হয়েছে বলে মন ভীষণ ফুরফুরে। সেদিন রাতে সাফা ওয়ালিদের কথা মতো কল করেছিল। তারপর থেকে ওয়ালিদ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আর রাতে ঘুমোতে যাওয়ার আগে সাফাকে কল করে। সাফা সামান্যই কথা বলে ওর সাথে, নিজ থেকে কিছু বলে না, যেন নিজ থেকে কথা বলতে গেলে ওর মুখ চেপে ধরে কেউ। এতে ওয়ালিদ কিছু মনে করে না। সাফার সামান্য কথাই তাকে তৃপ্তি দেয়। সাফার কণ্ঠ না শুনলে যেন তার সকাল শুরু হয় না, রাতে ঘুম আসে না। কলেজের টেস্ট পরীক্ষার শুরুর খুব বেশি সময় বাকি নেই। সাফার মাথায় প্রচুর চিন্তা। অসুস্থ থাকার কারণে অনেক দিন কলেজে কোচিংয়ে যেতে পারেনি। সেই সাথে বিয়ের চিন্তায় বসাতেও পড়ালেখা হয়ে ওঠেনি।
সেই সাথে বিয়ের চিন্তায় বাসাতেও পড়ালেখা হয়ে ওঠেনি। বই খুলে দেখতে পাই এখনও অনেক পড়া বাকি আছে। অনেকগুলো ক্লাস মিস যাওয়ায় ভালো করে বুঝতে সমস্যা হচ্ছে কিছু বিষয়। এমন অবস্থায় বাসায় একটা টিচারের জরুরি প্রয়োজন বোধ করলো সাফা, যে ওকে ওর সমস্যাগুলো ধীরে সুস্থে বুঝিয়ে দিবে। সাফার টিচারের জন্য খোঁজ লাগিয়েছে ওর মা বাবা। সাফার মা হঠাৎ ওয়ালিদকে অবগত করতে চাইলেন বিষয়টা। তাছাড়া ওয়ালিদ টিউশনি করে, ভাবলেন ও যদি সাফাকে পড়াতে পারে তবে তো খুব ভালো হয়। সাফার বাবার সম্মতিতে তিনি ওয়ালিদের সাথে কথা বললেন। আজ বাসায় শিক্ষক আসবেন জেনে সাফা সব রকম প্রস্তুতি নিয়েছে। তবে শিক্ষক নারী নাকি পুরুষ তা জানে না। বোরকা পরবে কিনা জানতে চাইল সাফার মা, না বলেছেন, কিন্তু খোলাসা করে বলছেন না কিছু। সাফা বেশি ঘাটল না। সমস্যার কথা কিভাবে কি বলবে তা নিয়ে মনের মধ্যে কথা সাজাতে লাগলো। বিকেলে ওয়ালিদকে ওদের বাসায় আসতে দেখে অবাক হলো সাফা। মনে মনে ভাবলো যে কোনো সময় ওর শিক্ষক চলে আসবে। এখন ছেলেটা কেন এসেছে? ভাবনার মধ্যেই ওর মা এসে যা বলেন সেটা শুনে স্তব্ধ হয়ে গেল সাফা। হা হয়ে গেল মুখ। মা কি বলছে এটা? যে ছেলে হা করে এক ধ্যানে তাকিয়ে থাকে ওর মুখের দিকে, সেই ছেলে ওকে পড়াবে? আর কাউকে পেল না ওর বাবা মা? যে ছেলের চোখের দিকে তাকানোর সাহস ওর নেই, যে ছেলের সাথে কথা বলতে গেলে জড়তা শক্ত করে বেঁধে রাখে ওকে, সেই ছেলের কাছে কিভাবে ও পড়বে? ওয়ালিদ মুচকি হাসছে। সাফার মা সাফাকে তাড়া দিলেন ওয়ালিদকে নিয়ে ভিতরে যেতে। মায়ের উপর ভীষণ রাগ হলেও ওয়ালিদের সামনে চুপ রইল সাফা। দৃষ্টি নিচে রেখে ওকে ভেতরে যেতে বলল। সাফার বলতে সময় লাগলেও ওয়ালিদের সাফার রুমে প্রবেশ করতে সময় লাগলো না। সাফার মা অন্যদিকে চলে যেতে নিলে সাফা তার পিছু গেল। তিনি চোখ মুখ বিকৃতি করে ঘুরে তাকালেন। তুমি চলে এসেছো কেন? আম্মু, তোমরা আমার জন্য কোনো টিচার পাওনি যখন আমি নিজের মতোই যা পারি পড়তাম। ওনাকে ডেকে এনেছো কেন? হ্যাঁ, এমনিতে লেখাপড়ার 12টা বেজে আছে, উনি তো 40টা বাজিয়ে দেবে। সমস্যা কি হয়েছে? ওয়ালিদও বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল, টিউশনও করায়। তোমার তো আগের সব পড়া, এখন যতটুকু ভুলে গেছো বুঝতে সমস্যা হচ্ছে না। ও বুঝিয়ে দিতে পারবে আশা করি। তাছাড়া যত দেখা সাক্ষাৎ হবে তত তোমাদের সম্পর্ক সহজ হবে। একদিনও তো মনে হয় ভালোভাবে কথা বলেনি ওর সাথে। এখন যাও, এমনি কিছু কথা বলে তারপর সমস্যা নিয়ে আলোচনা করো। সাফা মনে মনে বলল, ভালোভাবে কথা বলা তো দূর, একদিনও ভালোভাবে তাকালামই না। কিভাবেই বা তাকাবো? উনি আমার দিকে যেভাবে তাকিয়ে থাকে মনে হয় যেন ভেতরের রক্ত চলাচল দেখতে পাচ্ছে স্পষ্ট। এত গভীর ওনার দৃষ্টি। কি হলো, যাও, ছেলেটা কি মনে করছে না জানি। এখন এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছুটা রাগান্বিত স্বরে বললেন সাফার মা। সাফা মায়ের কাছ থেকে সরে এলো, নিজের রুমের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না, একবার ঢুকতে গিয়েও পিছিয়ে আসছে, পা চলছে না যেন। আশ্চর্য, নিজের রুমেও ঢুকতে পারছে না। পারবে কি করে? ভিতরে যে একজন বিশেষ ব্যক্তি আছে যার কাছাকাছি হলে অস্বাভাবিক হয়ে পড়ে ও। লজ্জার জড়তা প্রচণ্ডভাবে চেপে ধরে ওকে, যার দৃষ্টি থমকে দেয় ওকে, যার পরিচয়টা ওকে কাঁপিয়ে তোলে। হঠাৎ করে কি হলো বুঝে উঠতে পারল না সাফা, শুধু অনুভব করলো কেউ ওর হাত টেনে ধরেছে। ঘটনার আশঙ্কিকতায় চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল সাফা। পিঠে শক্ত কিছু ঠেকলে চোখ খুলে দেখলো ওর ঠিক সামনেই ওয়ালিদের দুষ্টু হাসি লেগে থাকা মুখ। বুঝে নিল রুমের বাইরে থেকে ওর হাত টেনে ভেতর নিয়ে এসে দরজা মিশিয়ে সেটার সাথে দাঁড় করানো হয়েছে ওকে। আরও উপলব্ধি করলো ওয়ালিদ ওর কাঁধের দুই পাশ দিয়ে নিজের হাত ঠেকিয়েছে দরজার সাথে। এতটা কাছে ওয়ালিদকে দেখে চমকে উঠল সাফা। ওয়ালিদের চোখের দিকে সাফার হতভম্ব চাহনি। ওয়ালিদ মুচকি হেসে বলল, যেটা সম্ভব নয় সেটা করার চেষ্টা করে শুধু শুধু নিজেকে ক্লান্ত করছো কেন? যেটা করা সম্ভব সেটার জন্য চেষ্টা করলেই তো পারো। বোধগম্য শব্দের মিশ্রণে সাজানো বাক্যটা দুর্বোধ্য ঠেকল সাফার কাছে। কাপা কণ্ঠে বলে উঠল, মানে? সবাই খুশি মনে তোমাকে আমার সাথে বেঁধে দিয়েছে, সেই বাঁধন আলগা করে দূরে যেতে চাওয়ার মতো অসম্ভব কাজটা করতে তোমার এত প্রচেষ্টা। মিছিমিছি এত কষ্ট না করে কাছে আসার চেষ্টা করো, এটা সহজ হবে।
আমি সাহায্য করছি তো তোমায়। এবার বুঝতে পারলো সাফা ওয়ালিদ যা বোঝাতে চাইছে। কথাগুলো বুঝতে পেরে আরো কাঁপন ধরলো সাফার সর্বাঙ্গে। ওয়ালিদ ভুরুকুচকে হেসে বলে উঠল। আরে কাঁপছো কেন? আমি কি ভয়ের কিছু বলেছি তোমাকে? সাফা নিচের দিকে তাকিয়ে আছে। ওয়ালিদ ওর থেকে কিছুটা দূরে সরে এসে ভালোভাবে পর্যবেক্ষণ করলো ওকে। তারপর আবার কাছে গিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দিল। হাসতে হাসতে বলল, নিজেকে স্বাভাবিক করো সাফা, এখানে কাপার কে আছে? ঘেমেও যাচ্ছ দেখি। ওয়ালিদ এদিক সেদিক তাকিয়ে পানি খুঁজলো, না পেয়ে উঠে রুমের বাইরে গেল। ওয়ালিদ বেরুলে স্বস্তির নিঃশ্বাস নিল সাফা। এই ছেলেটা তার হৃৎপিণ্ডকেই যেন কাঁপিয়ে দিয়েছে। ওয়ালিদকে ডাইনিং থেকে গ্লাসে পানি নিতে দেখে সাফার মা এগিয়ে এসে অবাক কণ্ঠে বললেন, তুমি পানি খেতে এখানে এসেছো? সাফাকে বলতে, ও নিয়ে দিত। কি করছে ও? মেয়ের প্রতি অসন্তোষ প্রকাশ পেল তার কণ্ঠে। ওয়ালিদ মনে মনে বলল, আপনার মেয়ের জন্যই তো পানি নিতে এলাম, যে অবস্থা আবার জ্ঞান হারিয়ে না ফেলে। কিন্তু মুখে বলল না। সমস্যা নেই আম্মা, আমি নিজে থেকে এলাম, গ্লাসটা নিয়ে যাই। ওয়ালিদ পানির গ্লাস নিয়ে চলে যায়। সাফার মা অবাক হয়ে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর নিজের কাজে চলে যান। ওয়ালিদ রুমে গিয়ে দেখে সাফা চোখ বন্ধ করে বিড়বিড় করছে, উপর দিক মুখ তুলে, মুখে অনুনয়ের ছাপ। ওয়ালিদের উপস্থিতি বুঝে শান্ত হয়ে গেল। ওয়ালিদ ওর পাশে বসে পানির গ্লাসটা এগিয়ে দিল ওর দিকে। নাও পানি খাও। সাফা না করতে গিয়ে অনুভব করলো পানিটুকু ওর প্রয়োজন, কিন্তু হাত বাড়াতে পারল না। ওয়ালিদ আরও এগিয়ে একবারে ঠোঁটের সামনে ধরেছে গ্লাসটা। হয়তো খাইয়ে দেওয়ার ইচ্ছে ছিল। খপ করে গ্লাসটা ধরে ফেলে সাফা, তারপর ধীরে ধীরে পুরোটা খেয়ে নেয়। ওয়ালিদ হাত দুটো পেছনে নিয়ে বিছানায় রেখেছে, পেছনের দিকে ঝুঁকে বসে সাফাকে দেখছে। সাফার পানি খাওয়া শেষ হলে বলে উঠল, আমি যাওয়ার পর আল্লাহকে কিছু বলেছিলে? কি বলেছিলে? আমাকে তাড়াতে চাইছো নাকি? সাফার উত্তরের অপেক্ষা না করে ওয়ালিদ আবার বলল, তোমার দোয়া কবুল হবে না, কারণ আমার দোয়া কবুল হয়ে গিয়েছে। তবে যদি আমার কাছে আসার তৌফিক চেয়ে দোয়া করো, সেটা কবুল হবে, কারণ আমার দোয়ার সাথে এই দোয়ার বিরোধ নেই। সাফা কোনো কথা বলে না, ওয়ালিদের দিকে তাকায়ও না। ওয়ালিদি উঠে ওর হাত টেনে ধরে টেবিলের কাছে নিয়ে যায়, নিজে একটা চেয়ার টেনে বসে ওকে বসতে বলে। সাফা চুপচাপ বসে পড়ে। বলো তোমার কোন বিষয় আর কোথায় কোথায় বুঝতে সমস্যা, দেখি তোমাকে বোঝাতে পারার সৌভাগ্য আমার হয় কিনা। কি হলো বলো? সাফা হালকা করে গলা পরিষ্কার করে নেয়। সাজিয়ে রাখা বইগুলো থেকে একটা বই নামিয়ে চিহ্ন দিয়ে রাখা পৃষ্ঠাটা বের করে ওয়ালিদের দিকে এগিয়ে দেয়। দাগানো আছে। ওয়ালিদ বইটা কাছে নিয়ে বলল, অনেক দাগানো দেখতে পাচ্ছি তো। পেন্সিল দিয়ে দাগানো অংশ আমি বুঝিনি। ও আচ্ছা, দেখি কি আছে। ওয়ালিদ লাইনগুলো পড়ে, তারপর সাফাকে কিছু প্রশ্ন করে, এরপর ওইটুকু বুঝিয়ে দেয়। সাফা দেখে ওয়ালিদ ভালোই বোঝাতে পারছে, আর বোঝানোর সময় কোনো রকম দুষ্টামি করছে না, আর না কোনো অতিরিক্ত কথা বলছে। মনে হচ্ছে ওয়ালিদ শুধু ওর নতুন টিচার, এর বাইরে কিছুই না। ওয়ালিদের অগোচরে মুচকি হাসলো সাফা। ওয়ালিদ প্রশ্ন করলো, বুঝেছো এখন? সাফা হালকা করে মাথা নাড়িয়ে বোঝায় ও বুঝেছে। তখনই সাফার মা আসেন ওয়ালিদের জন্য নাস্তা নিয়ে। দুজনের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেন, তারপরে চলে যান। ওয়ালিদ নাস্তা খেতে খেতে বলল, আর কোথায়? সাফা অন্য পৃষ্ঠা উল্টিয়ে দেখায়। ওয়ালিদ আবার সেটা বোঝাতে লেগে যায়। এমন করে অনেক কিছু দেখিয়ে শিখিয়ে দেয় সাফাকে। তারপর বিদায় নেওয়ার সময় আবার দুষ্টামি করতে ইচ্ছে করে ওর। বাহ, বউকে পড়ানোতে দারুণ অনুভূতি তো। কি ভাগ্য আমার। সাফা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ওয়ালিদ হেসে বিদায় জানায় ওকে। ওয়ালিদ চলে গেলে সাফা লাজুক হাসে। ওয়ালিদ আজ আসার পর থেকে ওর সব কাজ আর কথা মনে করেই হাসে। সাফার মা মেয়ের সাথে কথা বলতে রুমে আসলে মেয়ের হাসি মুখটা দেখতে পান। এগিয়ে গিয়ে বলেন, টিচার পছন্দ হয়েছে? কেমন পড়ালো? আমার আগে একবার এসব পড়া ছিল, তাই অল্পতেই বুঝেছি। অঙ্ক দেখাতে বললে বোঝা যাবে কেমন পারে সে। সাফার মা অবাক হলেন, বললেন, এটা কেমন কথা? না পারলে স্টুডেন্ট পড়ায় কিভাবে? অবশ্যই পারবে। তোর স্যারদের তো সমস্যার কথা বলতে পারিস না, অন্য স্টুডেন্টদের মধ্যে সুযোগও তো পাস না। ওয়ালিদকে সব কিছু নিঃসংকোচে বলবি। সাফার মা নাস্তার ট্রে নিয়ে চলে গেলে সাফা বলে, আল্লাহই জানে কেমন টিচার এনেছো তোমরা।
আমার লেখাপড়া ওনার হাতে তুলে দিয়েছো, এবার আমার পড়ার চাপ আর বাড়িয়ে না দেয়। ওয়ালিদ প্রতিদিন সাফাকে পড়াতে আসে। সাফার ধারণা সঠিক প্রমাণিত করে বেশি করে পড়া দেয়। সাফা কিছু বলতেও পারে না।